আমাদের রাজ্যের রাজনৈতিক বদলের পর প্রশাসনিক কাজকর্মেও দেখা যাচ্ছে নানান বদল। তার মধ্যে যেই বিষয়টি এই মুহূর্তে উঠে আসছে সেটা হচ্ছে মিড ডে মিল। মিড ডে মিলের মেনু সম্পূর্ণভাবে বদলে গিয়েছে। এতদিন যে আমিষ মেনু দেওয়া হতো সেটি আর দেওয়া হবে না। ইসকনের তরফ থেকে দেওয়া হবে সম্পূর্ণ নিরামিষ খাবার। তবে এই নিরামিষ খাবার কি আদৌ এই আমিষের ঘাটতিটাকে মেটাতে পারবে? এই নিরামিষ খাবার কি হতে পারবে বাচ্চাদের স্বাস্থ্যের জন্য সম্পূর্ণভাবে পরিপূরক? সেই বিষয় নিয়ে আলোচনা করতে আজ আমাদের সঙ্গে রয়েছেন এক বিশেষ অতিথি। চলুন দেখে নিই কে রয়েছে আজ আমাদের সঙ্গে। এই মুহূর্তে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি পেডিয়াট্রিক ডায়েটিশিয়ান পৌলমী নন্দীকে। ওয়েলকাম টু চ্যানেল হিন্দুস্তান। নমস্কার। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি, আমি একটু আগেও বলছিলাম যে আমরা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা নতুন একটা বিষয় আমাদের সামনে এলো সেটা হচ্ছে মিড ডে মিল, যেটা হয়তো আমাদের এই পশ্চিমবঙ্গের প্রচুর শিশুদের কাছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। সেই মিড ডে মিলের খাওয়ারের যে তালিকা সেটা হঠাৎ করে বদলে গেছে। একদম নতুন একটা তালিকা এসছে যেখানে একেবারে নিরামিষ খাবার বাচ্চাদের দেওয়া হচ্ছে। প্রথমেই যেই প্রশ্নটা মাথায় আসে সেটা হচ্ছে যে এই আমরা যারা নন ভেজিটেরিয়ান, অনেকেই আছে যারা একদম জন্ম থেকে তারা ভেজই খান, তবে আমরা যারা নন ভেজিটেরিয়ান, প্রথম থেকে ননভেজ খেয়ে অভ্যস্ত, তারা যখন এবারে হঠাৎ করে পুরোপুরি ভেজ একটা খাবারে চলে আসবে, আর যেহেতু ওদের মিড ডে মিলটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, আর আমরা যেরকম জানি যে আমাদের পশ্চিমবঙ্গের প্রচুর শিশুরা আছে যারা বাড়িতে হয়তো সেভাবে খেতে পাচ্ছে না, সেই কারণেই এই মিড ডে মিলের কনসেপ্টটা শুরু করা হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই নিরামিষ খাবারটা তাদের স্বাস্থ্যের জন্য এবং তাদের স্বাদের জন্য কতটা পরিবর্তন আনতে পারে বলে মনে হয়? প্রথমত মিড ডে মিলের যে উদ্দেশ্য সেটা বুঝতে হবে। মিড ডে মিলের উদ্দেশ্যটা হচ্ছে যেরকম অপুষ্টিটাকে নিয়ন্ত্রণ করা, তার সাথে শিক্ষার হারটাও বাড়ানো। এই মিড ডে মিলটা যেটা বাচ্চাদেরকে আমি দিচ্ছি, বাচ্চারা তো হ্যাঁ আমি রিফিউজ করতেই পারে যে আমি তো এটা খেতাম, বা হঠাৎ করে আমাদেরও কোনো জিনিস চেঞ্জ করলে সেটা মাইন্ডে সেট করতে সময় লাগে। সেটাই যদি টিচাররা বা মানে স্কুলের সবাই যদি তাদেরকে বোঝান বা তাদের শিক্ষাটা দেন যে আমরা ডিমের বদলে সয়াবিন খাই বা যদি অন্য কিছু অপশানস খাই, তো তার উপকারিতা কী আছে, তো যখন আমরা কোনো কিছুর ভালো দিকটা তাদেরকে বোঝাবো, তারাও তাড়াতাড়ি অ্যাডপ্ট করতে কোনো প্রবলেম আশা করি হবে না। আর দ্বিতীয়ত যেটা মেন জিনিস, লাঞ্চটাই তো মিড ডে মিলের একটা মেন পার্ট। তো এই নয় যে পুরোপুরি তাকে তো পুরো ভেজিটেরিয়ান হতে হচ্ছে, তারা তো সকালবেলা ব্রেকফাস্টে, ডিনারে, এনি টাইম তারা বাইরে যদি কখনো খান তো খেতে পারে বাচ্চারা। তো সেক্ষেত্রে আশা করি না খুব একটা প্রবলেম হবে বলে। আচ্ছা, এই যে এটা ঠিক কথা যে তারা হচ্ছে দুপুরে বা রাতে খেতে পায়, তবে যেটা আগেও বলছিলাম যে আমাদের পশ্চিমবঙ্গের কিন্তু যেসব বাচ্চারা সরকারি স্কুলে পড়ে তারা কিন্তু সেইভাবে হয়তো তারা খাদ্যটা দিনের শেষে তারা দুবেলা খেতে পারছে না। সেইখান থেকেই একটা জায়গা যে স্কুলে সেই খাবারের লোভে বা সেই খাবার পাওয়ার জন্য তার বাচ্চার মা বাবারাও তাকে স্কুলে পাঠাচ্ছেন এবং তারাও স্কুলে যাচ্ছেন। তো সেই জায়গা থেকে যদি আমি জিজ্ঞেস করি যে এই যে সাপ্লিমেন্টসগুলো, যেরকম মাছ, মাংস, ডিমের বদলে সয়াবিন কিংবা পনির আর ছোলা যেটা রয়েছে, তো সেগুলো কি সেই একই পুষ্টি দিতে পারে? হ্যাঁ, একটা ডিমকে আমরা সুষম খাদ্য বলে থাকি। তো ডিমের মধ্যে প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিডস, অ্যালবুমিনের খুব ভালো সোর্স, যার বায়োলজিক্যাল ভ্যালুও খুব ভালো। তার পরিপ্রেক্ষিতে সয়াবিনও কিন্তু খুব ভালো, ওর প্রোডাক্টের যে বায়োলজিক্যাল ভ্যালু আছে ওটাও কিন্তু খুব বেশি, এমনকি ৭৬ থেকে ৯৬-এর মধ্যে। এই জন্যে তার সঙ্গে বিভিন্ন রকমের হাই প্রোটিনও, আর খুব সহজে হজমও করে, ব্রেন ডেভেলপমেন্টে হেল্প করে, বোন ডেভেলপমেন্ট, একটা গুড প্রোটিন সোর্স। তো এই নয় যে ডিমের বদলে সয়াবিন দিলে খুব একটা প্রোটিনের ঘাটতি হবে, কোনোভাবেই হবে না। যদি আমার প্লেটটা ব্যালেন্স থাকে, যদি প্রোটিনের সাবস্টিটিউট দেওয়া হয়, ডাল, ছোলা আয়রন রিচ প্রোটিন খুব ভালো করে, আর খুব ভালো ডাইজেস্ট হয় বাচ্চাদের, তো খুব একটা অসুবিধা হবে না, পুষ্টিতেও ঘাটতি হবে না। তাহলে আমি যদি আপনাকে বলি যে এই যে নতুন মিড ডে মিলের আমাদের মেনিউটা আছে সেটাকে রেট করতে, তাহলে এই যে সোম থেকে শনি অবধি যে ডায়েটটা রয়েছে সেটাকে আপনি মানে কি রেট করবেন? যদি যেটা মেনু সেট হয়েছে সেখানে ভেজিটেবলস, প্রোটিন, কার্বোহাইড্রেট, যেটা আমরা ম্যাক্রোনিউট্রিয়েন্টস মানে 7 ফুড গ্রুপ যদি অ্যাভেলেবেল থাকে, তো রেটিং অনুযায়ী খুবই ভালো, ঠিকই আছে।
আপনাকে যদি আমি বলতাম মেনুটা সেট করতে, তাহলে কি কি মেনু থাকা দরকার ছিল বা আপনার মতে কি কি হওয়া উচিত একটা গুড মিড ডে মিলের ক্ষেত্রে? আবার যেটা বললাম একটু আগে, যে আমার প্লেটটায় যেন ব্যালেন্সড হয়, মানে আমার সেখানে কার্বোহাইড্রেট সোর্স, ভাত যেটা ধরা হবে, কারণ লাঞ্চে তো ভাতটাই বাচ্চারা খাবে, ভাত, কোনো ভেজিটেবলস, সেটা গ্রিন মানে কালারফুল ভেজিটেবলস, সেটা যাতে অ্যাট্রাকটিভও হয়, তার সঙ্গে তার মধ্যে ভিটামিন মিনারেলসও অ্যাভেলেবেল থাকে, তার সঙ্গে একটা প্রোটিন সোর্স, সেটা ভেজ হোক নন ভেজ হোক যেটা হোক, একটা প্রোটিন সোর্স যথেষ্ট। তাহলে মিড ডে মিলের যে চেঞ্জটা রয়েছে, আমি যদি এবারে একটু কম্প্যারিজনে আসি, যে আগে বাচ্চারা যেটা পেতো এখন বাচ্চারা যেটা পাবে, তাহলে দুটো কি একেবারে একই আছে আপনার মতে? ডিমের যেহেতু সুষম খাদ্য, ডিমের পরে স্থান সয়াবিনের বা তারপরে সমস্ত কিছু। এই নয় যে মানে ডিম ছাড়া অপুষ্টিতে ভুগবে, যেটা আমি আগেও বললাম, তো কোনো প্রবলেম হওয়ার এবার 19-20 তো অবশ্যই আছে, সেটা তো পরপর রেটিংয়ে সাজায়, কিন্তু এই নয় যে ডিমের বাতিল মানে কোনো সমস্যা হবে না, একদমই কথা নয়, একদমই হবে না সেটা সমস্যা। আচ্ছা, আরও একটা জিনিস এখন এই সময় দাঁড়িয়ে আমরা যেটা দেখতে পাই, যে পুষ্টি আমরা হয়তো আমাদের খাদ্যে সেই পুষ্টি বা একটা পরিপূরক খাবার আনার চেষ্টা করি, তবে মার্কেটে যেই অবস্থা হয়েছে এখন, পনির বলুন, ডিম বলুন কিংবা সয়াবিন, সব কিছুতেই আমরা একটা ভেজাল বিষয় পাই। সবজিতে তো প্রচণ্ডভাবে একটা পেস্টিসাইডস এবং ওষুধ ব্যবহার করা হয়। তো সেই জায়গা থেকে কিভাবে আমরা আমাদের খাদ্যটাকে একটু ফ্রেশ আর একটু মানে বেটার করে তুলতে পারি, বা বুঝবো কি করে যে বাচ্চারা যে খাবারটা পাচ্ছে সেটা সত্যি তাদের জন্য ভালো? হ্যাঁ, এবার ধরো এমন কিছু আছে যেটা দেখে বুঝতে পারবে যে একটা ডিমের মধ্যে, ডিমটা যদি পরিষ্কার পরিচ্ছন্নতা, হাইজিন যেটা, সেটা একটা ভালো জায়গা থেকে কিনলাম, ভালোভাবে পরিষ্কার আছে, তো সেটা ভালো। সয়াবিনও প্যাকেট করা পাওয়া যায়, লুজ পাওয়া যায়, লুজটাকে অ্যাভয়েড করে প্যাকেট করা কিনবো, অবশ্যই ডেটটা দেখে কিনবো যে আমার সেটা ভ্যালিড আছে, ডেটের মধ্যে থাকলেও সেটা প্রবলেম হয় মাঝে মাঝে। ভালো রেপুটেড জায়গা থেকে কিনলাম, বা এমন কোনো জায়গাতে আছে যেরকম নর্মাল জায়গা, সেখান থেকেও কিনতে পারি, অবশ্যই দেখে নেব যে সেখানকার কোয়ালিটি বা কেমন থাকবে, সেটা দেখে নিলেই হলো। ডাল যখন কিনবো, ডালটা দেখবো যে পোকা আছে কিনা, সেটা দেখেই তো বুঝতে পারবো যে জিনিসটা আমার কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। হাইজিন মেইনটেইন করা খুব দরকার। একদমই, বাজার থেকে নিয়ে এসে সেটা ভালো করে জলে পরিষ্কার করব, ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, তারপর পরিষ্কার করব, রানিং ওয়াটারে পরিষ্কার করব, তো অনেকটা ভেজাল মুক্ত করা যেতে পারে। এবার মেন ভেজাল তো আর কখনোই মুক্ত হবে না। আচ্ছা, এই ডায়েটের পাশাপাশি, মানে আমি যদি খাদ্যের মিড ডে মিলের কথাই ধরি, তো ওই মিড ডে মিলের পাশাপাশি একটা বাচ্চাকে হেলদি রাখতে তার সারাদিনের দৈনন্দিন খাওয়ার কিংবা জলের পরিমাণ কি হওয়া উচিত বলে আপনার মনে হয়? প্রত্যেকটা বাচ্চা থেকে শুরু করে মানুষের বয়স অনুযায়ী তার ভ্যালুগুলো, তার রিকোয়ারমেন্টসটা বাড়ে। এবার বাচ্চারা যদি পর্যাপ্ত পরিমাণে টাইমে জল খায়, আর সবথেকে মেন জিনিস যেটা আমাদের প্রত্যেকটা মানুষকেরই করা উচিত, একটা লিমিটেড টাইম গ্যাপিংয়ের পর খাবার খাওয়া উচিত। সেই গ্যাপিং টাইমটা মেনটেন করলাম, তারপর ওই যে বললাম যেটা ব্যালেন্স ডায়েট, যে আমার প্লেটটা সেটা হওয়া উচিত মিনিমাম, একটা বাচ্চা যদি খুব ছোট না হয় তাহলে সেটা 2.5 ঘন্টার মধ্যে খাওয়া উচিত, আর বড়দের 3 ঘন্টার মধ্যে গ্যাপিং উচিত খাওয়া। তার সঙ্গে পর্যাপ্ত পরিমাণে জল, পোর্শন কন্ট্রোল, পর্যাপ্ত পরিমাণে একটা বাচ্চাকে খাওয়ানো উচিত। সে ওভারফিডও যেরকম করানো যাবে না, সেরকমই লো, মানে তার যতটা রিকোয়ারমেন্টস তার নিচেও খাওয়ানো যাবে না। আমরা বড়দের ক্ষেত্রে যেরকম শুনে থাকি যে 3 লিটার থেকে 4 লিটার জল সারাদিনে হয়তো খাওয়া উচিত, সেই ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে কতটা জল? বাচ্চারা যখন যদি খুব অ্যাক্টিভিটি করে, তাদের তো সোয়েট হচ্ছে, তো সেক্ষেত্রে 1.5 লিটার থেকে 2 লিটারের মধ্যে জলটা খাওয়ানো উচিত। একদিনে তো সেই বাচ্চাটা 1.5 লিটার খেতে পারবে না, গ্র্যাজুয়ালি ইনক্রিজ করতে হয়, গ্র্যাজুয়ালি ডিক্রিজ করতে হয়, যাই হোক, তো সেক্ষেত্রে গ্র্যাজুয়ালি ইনক্রিজ করাটাই বেটার। এই সব বিষয় নিয়ে আমরা কথা তো বললাম, এবং মিড ডে মিলের যেই গুরুত্বপূর্ণ একটা চিন্তা মানুষের মধ্যে প্রচণ্ডভাবে এসেছিল যে হঠাৎ করে পুরোপুরি একটা মেনিউ চেঞ্জ, তার জন্য বাচ্চাদের মধ্যে কতটা প্রভাব পড়বে। তো হয়তো স্বাদের দিক থেকে একটু প্রভাব পড়তে পারে, তবে স্বাস্থ্যের দিক থেকে কোনো রকম প্রভাব পড়বে না, এই ব্যাপারে আমরা নিশ্চিত হতে পারলাম। আরেকটা বিষয় আমার একটুখানি জানতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে এই যে এক্ষুনি আপনি পোর্শন ফুডের কথা বললেন, যে আমাদের বাচ্চাদের পোর্শন ফুড দেওয়া উচিত যাতে তারা বেশিও না খায় আর কমও না খায়। এখন কিন্তু বাচ্চাদের মধ্যে একটা জিনিস প্রচণ্ডভাবে দেখা যায়, সেটা হচ্ছে যে তারা
খুব বেশি না খেলেও বাচ্চাদের মধ্যে খাওয়ারের একটা অনীহা থাকে, কিন্তু খুব বেশি না খেলেও বাচ্চারা প্রচণ্ডভাবে ওবেসিটিতে ভুগছে। ম্যাক্সিমাম ফ্যামিলিতে ম্যাক্সিমাম বাচ্চারা এখন প্রচণ্ডভাবে ওবেসিটিতে ভুগছে। তো সেই জায়গাটা কিভাবে, যেহেতু স্কুলের দিক থেকেও যদি কন্ট্রোল বলি, বা যেহেতু তারা একটা মেন দিনের খাবারটা তারা স্কুলে খাচ্ছে, তো সেটা সব দিক থেকে কন্ট্রোলটা কিভাবে করা যেতে পারে? আচ্ছা, এই যে বেসিক্যালি আমাদের ব্রেকফাস্টটা খুব হেভি করা উচিত। মানে যেহেতু রাত্রিবেলা খাবারটা অনেকটা গ্যাপিং হয়, তো বাচ্চাদের তো আরও বেশি। তো বাচ্চারা অনেক ক্ষেত্রে কি হয় যে মিড ডে মিল তো স্কুলে দেওয়া হবে, তো একবারেই রেডি হয়ে বাচ্চাদের স্কুলে পাঠানো হয়, তো ব্রেকফাস্টটা স্কিপ হয়। সেটা মানে গ্রামে গঞ্জের দিকে তো আরও বেশি হয়, আর শহরের দিকে তো হয়। তো গ্রামের গঞ্জের দিকে তাদেরকে, মাদেরকে এডুকেট করতে হবে, বাড়ির লোককে, শুধু মাকে নয় বাড়ির লোককে সবাইকে এডুকেট করতে হবে, বোঝাতে হবে যে বাচ্চাকে কি কি খাওয়া অপশনাল ওখানে রাখা যেতে পারে, যেটা সব কিছুভাবেই সাশ্রয় হবে, সেটা ইকোনমিক্যালি হবে বা পরিমাণেও হবে। তো এইভাবে মানে টিচ করতে হবে। এখন রুরাল এরিয়াতে তো ডায়েটিশিয়ানরা বা অনেক হেলথ এনজিওরা ওখানে শিক্ষা দেন, তো বাচ্চাদেরকে সাথে বাচ্চার বাড়ির লোককেও এই গাইডগুলো করতে হবে। বোঝানোর থেকে বড় কথা তো আর কিছু হতে পারে না। একটা মানুষ ভালোভাবে গাইড করলে অবশ্যই বুঝতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। আমরা অনেক কিছু জানতে পারলাম, এবং প্রথমেই যেটা বলছিলাম, যেই বিষয়টা নিয়ে আমরা প্রচণ্ডভাবে চিন্তিত ছিলাম যে আদৌ এই নতুন মিড ডে মিলের মেনু সেটা কি বাচ্চাদের পুষ্টি পুরোপুরি দিতে পারবে এবং বাচ্চাদের স্বাস্থ্যের জন্য ভালো হবে, সেই বিষয়ে কিন্তু আমরা অনেকটাই নিশ্চিত হয়ে গেলাম যে বাচ্চাদের স্বাস্থ্যের জন্য এই মিড ডে মিলের মেনু কিন্তু একেবারেই ঠিক আছে। তবে স্বাদে যেটুকুনি কম্প্রোমাইজ হচ্ছে সেটা তারা বাড়িতে অন্য সময় মিটিয়ে নিতে পারেন, কিন্তু এটাতে কোনো রকমের সমস্যা তাদের শারীরিকভাবে হচ্ছে না। তাই আপনাদের এই বিষয়ে আর কি মতামত কিংবা প্রশ্ন থাকছে সেগুলো আপনারা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে ফেলতে পারেন। আর আজকের ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। এরকমই নতুন নতুন এপিসোড দেখার জন্য নজর রাখবেন চ্যানেল হিন্দুস্তানে। ধন্যবাদ। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।